ভিউজ বাংলাদেশের ইভিনিং ভিউজে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আপনারা জানেন যে ভিউজ বাংলাদেশের ইভিনিং ভিউজটা হচ্ছে রেগুলার প্রতিদিনের যে সংবাদগুলো আলোচিত থাকে সেই সংবাদগুলো নিয়ে একটা আয়োজন, সেগুলোর একটা পর্যালোচনা থাকে, একটা আলোচনা থাকে। তো প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে আছেন ভিউজ বাংলাদেশের চিফ রিপোর্টার হীরা তালুকদার। হীরা ভাই, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব, মূলত আজকে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় আলোচনার বিষয়টাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত নির্বাচন, যেটা সবাই আশা করে আছে যে নিজের ভোট নিজের মতো করে কাস্ট করতে পারবে। তো আমরা যতটুকু খবর পাচ্ছি, প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন যে আগামীকাল উনি তফসিলটা ঘোষণা করবেন। তো এইটা নিয়ে এই মুহূর্তে আপনার কাছে কি কি তথ্য আছে আর কি? হ্যাঁ, ধন্যবাদ আপা। আজকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন উনি হচ্ছে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। তো রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পরে যেটা উনি ব্রিফ করেছেন যে রাষ্ট্রপতির সাথে অনেক বিষয়ে আলাপ হয়েছে। উনি ওনাদের একটা কার্যক্রমের একটা ফিরিস্তি তার কাছে তুলে ধরেছেন। রাষ্ট্রপতি দেখে সবগুলোতেই সম্মতি দিয়েছেন। তার কিছু বিষয় জানার ছিল রাষ্ট্রপতির, সে জানতে চেয়েছেন বিশেষ করে যে ভোটার তালিকা হালনাগাদ, তারপরে রাজনৈতিক দলের নিবন্ধনের অবস্থা কি, তারপরে একই দিনে যে নির্বাচন এবং গণভোট দুইটা আসলে কি কোনো সমস্যা হবে কিনা, এটা কারিগরি বা লজিস্টিক কোনো সমস্যা হবে কিনা, আর একটা হচ্ছে ব্যালট পেপারের রং বা বিতরণ, এটা আর একটা হচ্ছে মক ভোটিং যেটা হয়েছে ওইটার গড় কিরকম টাইমটা ছিল, আর ভোট গণনার প্রযুক্তিতে ভোট গণনাটা আসলে কতক্ষণ লাগতে পারে। হ্যাঁ, এই সব নিয়ে তারা আজকে আসলে আলোচনা করেছেন। মানে এই ব্যাপারে তিনি জানতে চেয়েছেন, তারা সন্তোষজনকই একটা উত্তর দিয়েছেন, যে কারণে রাষ্ট্রপতি বলেছে ঠিক আছে, কোনো সমস্যা নাই, তারা এভাবে করতে পারে। তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। আর নির্বাচনের একটা সময় আপনি জানেন যে আগে আমরা জানতাম, দেখেছি যে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হয়। এবছর তারা এটা 1 ঘন্টা বাড়িয়েছে, না এটা 5:30 পর্যন্ত বিকালে, আর সকালে আধা ঘন্টা আগিয়ে এটা হচ্ছে আপনার 7:30 থেকে শুরু করবে, সকাল 7:30 থেকে। তো এই হচ্ছে যে ওনারা আজকে দিয়েছেন ওখানে। আর আজকে হচ্ছে বাংলাদেশ টেলিভিশন কিছুক্ষণ আগেই আমরা খবর পেয়েছি, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার তাদের রেকর্ডিং করেছে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে যে বক্তব্য, স্কেজুলের বক্তব্যটা, হ্যাঁ শিডিউলের যে ইয়া দেবে, জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দেবে, ওইটা আগামীকাল প্রচার হবে। তো তারা বলেছেন, তারা আজকে নিশ্চিত করেছেন যে আগামীকাল বৃহস্পতিবার 11ই ডিসেম্বর তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। এর মাধ্যমে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রমটা মানে অফিশিয়ালি শুরু হবে, আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে অফিশিয়াল কার্যক্রম। তো তারা ইতিমধ্যে তো ব্যাপক প্রস্তুতি নিয়েছে, আমরা আগেও আলোচনা করেছি যে বিপুল সংখ্যক আসলে পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় 4.5 লক্ষ শুনেছিলাম, 4.5 লক্ষ, হ্যাঁ এরকম 4.5 লক্ষ, হ্যাঁ এরকম ইয়ে হবে। তো ভলান্টিয়ারও থাকবে, সব মিলিয়ে তারা বলেছে প্রায় 8.5 লক্ষ জনবল মানে এই পুরো ম্যানেজমেন্টের সাথে যুক্ত থাকবে। মানে এটা বিশাল একটা যজ্ঞ। তো আপাতত আর এটা আসলে কয় তারিখে হয় তো সেটা এখনো ক্লিয়ার না। তারা বলেছে, আমরা যতটুকু জানতে পেরেছি যে ফেব্রুয়ারির 8 তারিখ অথবা 12 তারিখে, এই দুইটা তারিখ আমরা শুনেছি, এখনো নিশ্চিত না বিষয়টা, তবে এটা কালকেই ক্লিয়ার হবে। যে আর আসলে আনুষ্ঠানিকভাবে আমাদের নির্বাচনের যে প্রক্রিয়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটা আগামীকাল শুরু হচ্ছে। এবং আজকে তারা এর আগে যে প্রাক যে প্রস্তুতিগুলো, গতকালকে আপনারা জানেন যে আজকে গতকালকে প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। তাদের কাছে তিনি বিচারক চেয়েছেন এই নির্বাচন পরিচালনার জন্য। প্রধান উপদেষ্টাও মানে যারা হচ্ছে স্থানীয় পর্যায়ে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন তাদেরকেও সতর্ক থাকার জন্য বলেছেন। সবকিছু মিলিয়ে আসলে আরেকটা বড় যেটা ঘটনা ঘটছে, মানে নিয়ম অনুযায়ী যে আগামীকালকে তফসিল ঘোষণার পরে আসলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার আসলে আনুষ্ঠানিক মানে অনানুষ্ঠানিক একটা কার্যক্রম তারা আসলে চালাবে। তারা রুটিন ওয়ার্ক করবে এখানে, তার দৈনন্দিন যে কাজ, যে রুটিন ওয়ার্কের মধ্যে যে কাজ, সেটা তারা করবেন। মানে নতুন করে কোনো নীতি নির্ধারণী হবে না। তারপরে যেগুলো পুরনো ছিল বা নতুন করে যেগুলার রুটিন ওয়ার্ক একটা রাষ্ট্র চালাতে গিয়ে, যারা ধরেন কারো বদলি, পদোন্নতি বা এটা সেটা যা কিছু করা দরকার, হ্যাঁ সবকিছুই আসলে নির্বাচনের তফসিল ঘোষণা পরে এটা প্রধান নির্বাচন কমিশনের হাতে চলে যাবে। এবং আসলে রাষ্ট্রের মানে নির্বাহী ক্ষমতাটাই আসলে তফসিল থেকে নির্বাচন হওয়া পর্যন্ত, পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রধান
নির্বাচন কমিশনের হাতেই চলে যাবে আগামীকাল থেকে আর কি। এটা আসলে মানে আমাদের একটা বিরাট একটা চেঞ্জ। বিগত আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে 5 আগস্টের পরে একটা নতুন সরকার আসলো, তো তাদেরও আসলে ওইটা বলতে গেলে আনুষ্ঠানিক একটা বিদায় আজকেই আসলে ধরতে গেলে আগামীকালকে নতুন মানে নির্বাহী ক্ষমতাটা চলে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনের কাছে। হ্যাঁ, তো নির্বাচনে যেহেতু স্কেজুল ঘোষণা হয়ে যাবে, তফসিল ঘোষণার সাথে আরেকটা প্রশ্ন কিন্তু খুবই প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যে আমাদের যে দুইজন ছাত্র উপদেষ্টা ছিলেন, মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ, ও আমাদের যিনি তথ্য উপদেষ্টাও ছিলেন মাহফুজ, তো উনি হচ্ছেন ওনার দুইজন পদত্যাগের একটা বিষয় রয়েছে। এই বিষয়টা একটু বিশদ ব্যাখ্যা করে দেন যে আসলে। হ্যাঁ, ওই আপনি জানেন যে ইতোমধ্যেই তারা হচ্ছে যে আসিফ মাহমুদ উনি ক্রিয়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা, আরেকজন হচ্ছে মাহফুজ, উনি হচ্ছে তথ্য উপদেষ্টা। ওনারা দুজনই আজকে কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। হ্যাঁ, তারা আজকে বিকালে আসিফ মাহমুদ উনি একটা সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি বলেছেন যে আগামী নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে চান। কোন দল থেকে করতে চান সেটা তিনি পরিষ্কার করেননি। সে বলেছেন যে এর আগে আরেকটা সংবাদ সম্মেলনে কয়েকদিন আগে তিনি বলেছিলেন যে সে ঢাকার যে কোনো একটা আসন থেকে উনি স্বতন্ত্র নির্বাচন করবেন। তো এই জন্য আজকে উনি আনুষ্ঠানিকভাবে বলেছেন যে আমি আজকে এখানে কি ওনার দুইটা মন্ত্রণালয়ের কি কাজ করেছে তার একটা বিস্তারিত একটা ফিরিস্তি তুলে ধরেছেন সাংবাদিকদের কাছে, যে আমি এই কাজ করেছি। মানে সমাপনী বক্তৃতা যেরকম হয়, উনি আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তিনি বলেছেন যে আমার এই কাজ ছিল, সবার কাছে তিনি দোয়া চেয়েছেন, দোয়া চেয়ে তারপরে তিনি ওখানে চলে গেছেন। আর বলেছেন যে আমার যে পদত্যাগের বিষয়টা নিয়ে ওখানে প্রশ্ন করেছিল, তো ওখানে বলেছেন যে আমার পদত্যাগের বিষয়টা আসলে উপর মহলে আসলে নির্ধারণ করবেন, আমার পক্ষ থেকে এটা আমি বলবো না, কারণ এটা আমি এখনো বলার মতন অবস্থায় নাই। এটা যাদের বলার তাদের মানে পিআরের মাধ্যমে জানিয়ে দিবেন, এরকম একটা এটা তার দপ্তরের মাধ্যমে এটা জানিয়ে দিবেন। তারপরে আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে 6টা বাজার কিছুক্ষণ পরে আমরা শুনলাম যে তারা আসলে দুজনেই পদত্যাগ করেছেন, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম দুজনে পদত্যাগ করেছেন। তো তারা নিশ্চয়ই পদত্যাগ করেছেন শুধুমাত্র যে নির্বাচনের জন্য। তারা নির্বাচন করবেন, আমরা জানি যে এটা শুনেছি, তারা নির্বাচন করবেন, দুজনেই হয়তো করবেন অথবা একজন করবেন। কিন্তু এর আগে কিন্তু উপদেষ্টা পরিষদে বলা হয়েছিল যে আপনারা যেহেতু দুজনেই জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে মাঠে ছিলেন এবং সেই আপনাদের সহ যোদ্ধারা একটা নতুন রাজনৈতিক দল করেছে, এনসিপি একটা রাজনৈতিক দল করেছে, আপনিও ছাত্র প্রতিনিধি হিসেবে এখানে এসেছিলেন। তো এই ক্ষেত্রে নির্বাচনের সময় আপনাদের দুজনের উপদেষ্টা পরিষদে না থাকলে বিতর্কটা কম হবে, মানে হবে না, কোনো ধরনের যদি বিতর্ক থেকে থাকে এটা হবে না। এই কারণে তারা আগে থেকেই যে মানে তারা নির্বাচন না করলেও হয়তো পদত্যাগই করতেন। তো আমরা এখন শুনেছি তারা নির্বাচন করবেন, যে পদত্যাগ করে তারপরে সামনে নির্বাচন করবেন। কালকে যেহেতু তফসিল, এজন্য আজকে তারা শেষ দিনের মতন তারা শেষ দিনে এসে পদত্যাগ করলেন। নির্বাচন এবং নির্বাচনের সাথে আমরা জানি যে শুধু নির্বাচন হবে না, নির্বাচনের দিন আমাদের যে ভোট, হ্যাঁ, সেটাও অনুষ্ঠিত হবে। তো গণভোট নিয়ে কিন্তু এক ধরনের আলোচনা বা এক ধরনের সমালোচনা চলছে, কারণ এক পক্ষ চাচ্ছে যে গণভোট হোক, সরকার চাচ্ছে, আবার কিছু কিছু রাজনৈতিক দল কিন্তু এটার এখন পর্যন্ত এটার বিপক্ষে আছে যে এটা ঠিক হবে না। তো সেই জায়গাটা নিয়ে কি মনে করছেন যে কালকে যে তফসিলটা ঘোষণা হবে, এই অমীমাংসিত থেকেই কি এরকম একটা জায়গায় আমরা যাচ্ছি কিনা? হ্যাঁ, নিশ্চয়ই আমরা সেভাবেই যাচ্ছি। হ্যাঁ, গণভোট হবে, যেহেতু এটা ইসির সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। গণভোট হবে, এই একই সঙ্গে হবে, একই দিনে হবে, আলাদা আলাদা রঙের ব্যালটে গণভোট হবে। আর যেটা আপনি বললেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে কিছু রাজনৈতিক দল চাচ্ছেন গণভোট, কেউ চাচ্ছেন যে একসঙ্গে গণভোট না, আলাদা আলাদা গণভোট, কেউ চাচ্ছেন কোনো গণভোটই হবে না, কেউ চাচ্ছেন আবার যে এই একই দিনে গণভোট হোক। এটা তো রাজনৈতিক দলের কয়েকটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক দলের এক একটা চাওয়া। জনগণের কি চাওয়া এটা নিয়ে আসলে কোনো আলোচনা হয় না। হ্যাঁ, গণ আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু কোনো কথা আলোচনাও হয়নি। তারপরে তারা কি চায় জনগণ, এটা আসলে যাচাই বাছাই করার মতো কোনো ওইরকম কার্যকর ভূমিকা আসলে এরকমই বোঝা যাচ্ছে যে মানে
যে আপনি জনগণকে আসলে গণভোটটা এক ধরনের আপনি চাপিয়ে দেওয়া, রাজনৈতিক দলগুলো চাপিয়ে দিচ্ছে, হ্যাঁ। রাজনৈতিক দলগুলো গণভোটটা চাপিয়ে দিচ্ছে, ডিসিশন না, ডিসিশন জনগণ দিবে, গণভোটটা তারা চাপিয়ে দিচ্ছে। জনগণের আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল একটা নির্বাচন, যে নির্বাচিত সরকার। গণভোটটা আপনি জানেন যে এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই, এটা একটা জুলাই আন্দোলনের যে জুলাই সনদ, সেটা বাস্তবায়ন হবে কি হবে না সেই কথা ছিল যে জুলাই চার্টার, এটা হচ্ছে পরবর্তী সরকার এসে তারা সংসদে এই বিষয়ে কথা বলবেন, তারা ওখানে এটা হবে। এটা আসলে গণভোটে, এখন গণভোট যেহেতু চাপিয়ে দিয়েছে, গণভোট ওখানে পেপারটা থাকবে, মানুষ যদি হ্যাঁ ভোট দেয় তাহলে ওইভাবে হবে, আর যদি না দেয়, না ভোট দেয়। এখন তারা, আমার মনে হয় যে মজার একটা বিষয় হবে এখানে, নির্বাচনে গণসংযোগের পাশাপাশি যার যার প্রতীক, ধরেন ধানের শীষ, দাঁড়িপাল্লা বা হোয়াটএভার যেটাই আসুক, হ্যাঁ, তারা তাদের মতন করে ওইটার সঙ্গে, ওই প্রার্থীর জন্য ওই মার্কার সঙ্গে তারা গণভোটের হ্যাঁ না নিয়েও কিন্তু একটা প্রচারণা চালাবে। আপনি দেখবেন যে একদল বলবে যে আপনারা হ্যাঁতে ভোট দিন, একজন বলবে যে আপনারা দিবেন না, হ্যাঁতে ভোট দিন, আরেক বলবে যে আপনারা নাতে ভোট দিন। হ্যাঁ, তো এটা নিয়েও তখন দেখা গেছে একটা, এই হ্যাঁ না দুইটা মার্কা হয়ে যাবে, এখন যার যার নিজস্ব মার্কার সঙ্গে এই দুইটা আলাদা করে দুইটা মার্কা হয়ে যাবে। আবার আরেকটা বিষয় যেটা, যে সাধারণ জনগণ যারা, তারা অনেকেই আসলে জানেন না যে এই গণভোটের মাধ্যমে কি হবে, বা এটা করে কি লাভ, বা এখানে কি কি শর্ত আছে। হ্যাঁ, এটা আপনি বাংলাদেশের তো 100% মানুষ তো লিটারেট না, তারা তো পড়তেও জানে না অনেকে। হ্যাঁ, গ্রামে তারা হয়তো, আপনি দেখেন মার্কা দেয় কেন, আপনি যদি ধরেন খালেদা জিয়া বা শেখ হাসিনা লিখে দিলেন, হ্যাঁ, যে তাদেরকে ভোট দিন, তারা কিন্তু দিতে পারবে না, বুঝবে না কোনটা কি। তারা ওই ধানের শীষ বা নৌকা বা দাঁড়িপাল্লা এটা দেখে দেন, আপনি নির্ধারণ করবে যে আমি কাকে ভোট দিচ্ছেন। এই কারণে কিন্তু পৃথিবীর সব দেশেই মার্কায় ভোট দেওয়া হয়। হ্যাঁ, আমেরিকাতেও পর্যন্ত মার্কায় ভোট দেওয়া হয়। হ্যাঁ, তো আপনার সেখানে হ্যাঁ না ভোটের ক্ষেত্রে কোনো মার্কা থাকছে না, আপনার কিছু কোশ্চেন থাকছে। সেই কোশ্চেন দেখে আপনি ওটা আবার বোঝার ব্যাপার আছে। চূড়ান্ত ভাবে যদি এটা প্রচারণা না হয়, তাহলে বোঝার ব্যাপার আছে। পড়তে জানেন না, সে তো পড়তেই পারবেন। হ্যাঁ, উনি তো পড়তেই পারবেন না, তাহলে উনি কিসের উপর ভিত্তি করে ভোটটা দিবেন? তারপরে যে জটিল প্রশ্নটা ওখানে করা হবে, হ্যাঁ, তো ওইটারও তো সেটা তো অনেকের বোধগম্য হবে না। আমাদের একেবারে ধরেন বরিশালের মেহেন্দিগঞ্জের ধরেন একটা গৃহবধূ বা একজন কৃষক, তো একেবারে একটা চরের একটা সেন্টারে যান, ওখানে 80% লোক অশিক্ষিত, সে এই গণভোটে যা লেখা থাকবে এটা তো সে পড়তে পারবে না, বা পড়লেও যদি পড়তেও পারে, সে বুঝতেও তার বহু সময় লাগবে যে আসলে এটার মাধ্যমে সে কি বলতে চাচ্ছে, আমি হ্যাঁ দেব না দেব। হ্যাঁ, তখন দেখা গেছে স্থানীয় যে প্রভাবশালী যারা থাকবে, যদি সে জামাতের হয়, সে বলবে যে হ্যাঁ দেন, আমি ধরে নিলাম, ধরেন সাপোজ, বা বিএনপি থাকলে বলবে না দেন, আওয়ামী লীগের কোনো নেতা যদি থাকে সে বলে যে নৌকা না থাকবে, আপনি ওখানে না দিয়ে আসেন। তো এই জিনিসটা এভাবে হবে, জটিলতাটা এটা হতে পারে, এই জটিলতাটা তৈরি হতে পারে। দেখা যাক, তারপরেও যেহেতু এটা আসছে, তো এরকম তো হবে, সেই জন্যই আমাদের অপেক্ষা করতে হবে আসলে শেষ পর্যন্ত কি হয়। হ্যাঁ, না, আমরা সাধারণত যেটা দেখে থাকি যে এই ধরনের নীতি নির্ধারণের বিষয়গুলো আসলে নির্বাচিত সরকারই করে থাকেন। হ্যাঁ, কারণ এখন যেহেতু আওয়ামী লীগ এখন পর্যন্ত আমরা জানি না, ভোটে আসছে না, নিশ্চিত নয়, সেক্ষেত্রে তাকে বাদ দিয়ে বিএনপি বলেন বা হচ্ছে জামায়াতে ইসলামী বলেন বা অন্যান্য তাদের যে শরিক দলরা, তারা যদি নির্বাচিত হয়, তারা তো অবশ্যই এই জুলাই আন্দোলনের পক্ষেই থাকবে। সেই ক্ষেত্রে তারা সংসদে আলাপ করে কিন্তু চার্টারটা করতে পারে, মানে সংযুক্ত করতে পারে বা কিছু করতে পারে। সেটা পারতো, মানে আসলে আমার কাছে যেটা মনে হয় যে এখানে পারস্পরিক বিশ্বাসটা হয়তো ছিল না তাদের মধ্যে, গত 1.5 বছরও তারা পারে না, যে কারণে আসলে সিদ্ধান্তটা এদিকেই তাদের নিতে হয়েছে। হ্যাঁ, তারা হয়তো একদল মনে করছে যে ওই দল যদি সংসদে যায়, তাহলে হয়তো তারা জুলাই চার্টারটা আসলে সংসদে পাস করবে না। আরেক দল মনে করছে যে আমরা নিজেদের গায়ে এটা নিব কেন, আমরা পাবলিক বলে দিক আমরা কি করব কি না করব। হ্যাঁ, তো এই সব কিছু মিলিয়ে আসলে একটা সবার মধ্যে আসলে একটা ছিল যে সংশয়ের বিষয় না, মানে এটা অবিশ্বাসের একটা জায়গা ছিল। নাইলে হয়তো গণভোটটা আসতো না। হ্যাঁ, এত মানে এইভাবে তাড়াহুড়া করে এই নির্বাচনের দিনই এই গণভোট, হ্যাঁ, এটা হয়তো আসতো না। ওইখান থেকে আসছে যে আসলে ওইখানে তারা ঐক্যমত্য কমিশনও ছিল, কিন্তু ঐক্যমত্য আসলে তো হয় নাই। তো ঐক্যমত্য না হওয়ার কারণেই আজকে এই গণভোট এই বলেন যে তারপরে যদি কোনো জটিলতা হয়, ওখানে যে মানুষ যে আসলে ওখানে ভোট দিতে গিয়ে যে একটা ইয়ের মধ্যে পড়বে, হ্যাঁ, যে আসলে সে কি করবে, দ্বিধা দ্বন্দ্বে পড়বে, এটা আসলে ওই কারণেই হয়েছে।
দেখা যাক এরপরে আমাদের তার সামনে নির্বাচনের সময় কি হয়। যাই হোক, সেটাই আমরা দেখার বিষয়। সবসময় আশাবাদী যে আমাদের সামনে আমাদের অনেক আক্ষেপ সবার মধ্যে, যে অনেকেই বলে থাকেন যে সুষ্ঠু নির্বাচন হয়নি। তো আমরা আশা করি যে সামনে আমাদের যে নির্বাচন হবে সেটা সুষ্ঠু হবে, এবং এটার মাধ্যমে বাংলাদেশে যে রাজনৈতিক একটা সংকট চলমান সেটার অবসান হবে। আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই। এই মানে প্রত্যয় ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।